বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন এক নিষিদ্ধ সিনেমার গল্প নিয়ে এসেছি যা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হওয়ার মাত্র একদিনের মাথায় ব্যান করে ডিলিট করে দেওয়া হয়েছিল। কারণ এই সিনেমার প্রতিটি দৃশ্য কোনো কাল্পনিক গল্প নয়, বরং আমাদের প্রতিবেশী দেশের এক নির্মম ও সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি। এখানে আইনের রক্ষকদের এমন কিছু ভয়ঙ্কর আর লোহমর্ষক কালো ঘটনা দেখানো হয়েছে যা দেখার পর পুলিশের ওপর থেকে আপনার বিশ্বাস চিরকালের জন্য উঠে যাবে। জি হ্যাঁ বন্ধুরা, দ্য ব্যাড স্পিরিট চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি বহুল বিতর্কিত এবং হাড়হিম করা সিনেমা সতলুজ, যেখানে দেখানো হয়েছে কিভাবে ক্ষমতার লোভে আর প্রমোশনের চক্করে শত শত নিরীহ তরুণের জীবন কেড়ে নেওয়া হয়েছিল, আর কিভাবে একজন সাধারণ মানুষ নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন। পুরো সিস্টেমকে কাঁপিয়ে দেওয়া এই সত্য কাহিনীর শেষ পর্যন্ত কী ঘটেছিল তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ ভাই, চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক ঠুকে দিন। চলুন কোনো ভূমিকা ছাড়াই সরাসরি মূল গল্পে ঢোকা যাক। সিনেমার শুরুতেই রাতের অন্ধকারে টহলরত একটি পুলিশ ভ্যানকে দেখানো হয়, কিন্তু আইনের ডিউটি করার বদলে সেই গাড়ির পুলিশ অফিসাররা নিজেদের মধ্যে মদ্যপান আর পার্টি করতে ব্যস্ত ছিল। গাড়িটা কিছুটা সামনে এগিয়ে যাওয়ার পর একটি শুনশান অন্ধকার রাস্তায় এসে ব্রেক কষে। ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ায় একটি সাদা রঙের ওমনি ভ্যান। গাড়ির দরজা খুলতে দেখা যায় ভেতরে কয়েকজন মানুষকে অজ্ঞান অবস্থায় অবশ করে ফেলে রাখা হয়েছে। পুলিশ অফিসাররা কোনো দয়া মায়া না দেখিয়ে সেই অবশ মানুষগুলোকে টানতে টানতে রাস্তার পাশে নামায়, আর তারপর কোনো রকম জেরা বা বিচার ছাড়াই ঠান্ডা মাথায় এক এক করে সবাইকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। রক্তের বন্যায় ভেসে যায় চারপাশ। এরপর পশুর মতো তাদের সেই লাশগুলো আবার গাড়ির পেছনে ছুঁড়ে ফেলা হয়। ঠিক তখনই এক হিংস্র পুলিশ অফিসার গাড়ির পেছনে ভয়ে কাঁপতে থাকা দুটি অসহায় মহিলাকেও কোনো দয়া না দেখিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করে। গাড়ির ভেতরে বসা সাত্তার নামের এক তরুণ কনস্টেবল নিজের চোখের সামনে এই ঠান্ডা মাথার গণহত্যা দেখে ভয়ে এবং বিস্ময়ে পাথর হয়ে যায়, কিন্তু অফিসারদের ভয়ে সে একটা শব্দ উচ্চারণ করতে পারে না। এরপর সেই সমস্ত তাজা লাশ গাড়িতে ভরে নিয়ে যাওয়া হয় বিখ্যাত সতলুজ ব্রিজের উপর, আর রাতের অন্ধকারে প্রমাণ লোপাট করার জন্য টপাটপ লাশগুলো ব্রিজ থেকে নিচে নদীতে ফেলে দেওয়া হয়। সিনেমার এখানেই দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই সিনেমার মেইন হিরো যশওয়ান্ত সিংহকে। যশওয়ান্ত পেশায় একজন সাধারণ ব্যাংকার এবং সে তার পরিবার নিয়ে তরণ তাতন এলাকায় বসবাস করে। তার পরিবারে রয়েছে তার স্ত্রী, একটি ছেলে এবং একটি ছোট্ট মিষ্টি মেয়ে। যশওয়ান্ত সিংহ শুধু একজন ব্যাংকারই ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত দয়ালু ও সমাজসেবক একজন মানুষ। নিজের বাড়িতেই তিনি ছোট্ট একটা অফিস খুলে বসেছিলেন, যেখানে প্রতিদিন এলাকার গরিব দুঃখী মানুষরা তাদের নানা অভাব, অভিযোগ আর সমস্যা নিয়ে আসতো। এমনই একদিন এক বৃদ্ধ বাবা মা কাঁদতে কাঁদতে যশওয়ান্তের অফিসে আসেন। তারা তাদের নিজের ছেলের একটা ছবি দেখিয়ে আকুল হয়ে আবেদন করেন, বাবা, আমাদের একমাত্র ছেলেটাকে পুলিশ তুলে নিয়ে গেছে, আজ এতদিন ধরে তার কোনো খোঁজ নেই, দয়া করে আমাদের বাচ্চাটাকে একটু খুঁজে দাও। যশওয়ান্ত তাদের সান্ত্বনা দিয়ে একটি ফাইল তৈরি করে দেন এবং বলেন, আপনারা একদম ভেঙে পড়বেন না, এই ফাইলটা নিয়ে পুলিশের বড় বাবুর কাছে যান এবং আমার নাম বলুন, আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। বৃদ্ধ দম্পতি যশওয়ান্তের হাত জড়িয়ে ধরে ধন্যবাদ জানিয়ে বিদায় নেন। এরপর যশওয়ান্ত সিংহ গ্রামে গিয়ে কিছু মানুষের কাছে গুরতেজ নামের এক বয়োবৃদ্ধ মহিলার খোঁজ খবর নিতে শুরু করেন। গুরতেজের বাড়িতে যাওয়ার পর জানা যায় তিনি গত এক সপ্তাহ ধরে রহস্যজনকভাবে নিখোঁজ। যশওয়ান্ত যখন জিজ্ঞেস করেন যে তারা থানায় ডায়েরি করেছেন কিনা, তখন পরিবারের লোকেরা ক্ষোভ আর কান্না মেশানো গলায় বলে, থানায় গিয়ে কী লাভ ভাই, পুলিশ তো আমাদের কথাই শোনে না, কোনো রিপোর্টও লেখে না, উল্টো আমাদেরই ধমক দিয়ে তাড়িয়ে দেয়। হতাশ হয়ে যশওয়ান্ত বাড়ি ফিরে আসেন, আর তখনই গল্পের কাহিনী ফ্ল্যাশব্যাকে 6 মাস পিছিয়ে যায়। আমরা দেখতে পাই এই গুরতেজ আন্টি একদিন কাঁদতে কাঁদতে দৌড়ে যশওয়ান্তের বাড়িতে এসেছিলেন এবং বলেছিলেন, বাবা যশওয়ান্ত, আমার ছেলে কৃপাল কোনো কথা বলছে না, একটু এসে দেখো না বাবা। যশওয়ান্ত তখনই ছুটে গিয়ে দেখেন কৃপালের নিথর লাশ মাটিতে পড়ে আছে, আর পুরো গ্রাম সেখানে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। আসলে কৃপাল ছিল যশওয়ান্তের সবচেয়ে প্রিয় বন্ধু। পুলিশের অমানবিক নির্যাতনে তার মৃত্যু হয়েছিল, আর বন্ধুর এই অকাল মৃত্যু যশওয়ান্তের বুকে এক দগদগে ক্ষত তৈরি করেছিল। গল্প আবার প্রেজেন্টে ফিরে আসে। যশওয়ান্ত সিংহ হাল ছাড়েন না। পরের দিন সকালে তিনি আবার গুরতেজ আন্টির খোঁজে বের হন। স্থানীয় গুরুদ্বারে খোঁজ নিয়ে জানতে পারেন গুরতেজ আন্টিকে শেষবার ওখানেই মানুষের সেবা করতে দেখা গিয়েছিল। সেখানে এক মহিলা যশওয়ান্তকে বলেন, গুরতেজ যখনই তার মৃত ছেলের কথা ভেবে পাগল প্রায় হয়ে যেত, তখনই সে এক ছুটে থানায় চলে যেত আর অফিসারদের কলার ধরে জেরা করত যে তার ছেলের খুনিদের বিচার কেন হচ্ছে না। এই সব শুনে যশওয়ান্তের সন্দেহ আরও ঘনীভূত হয়। রাতে ঘরে ফিরে যখন তিনি চিন্তায় ঘুমাতে পারছিলেন না, তখন তার স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি চিন্তা করো না, গুরতেজ আন্টি নিশ্চয়ই ভালো আছেন এবং তাড়াতাড়ি ফিরে আসবেন। পরের দিন যশওয়ান্ত গ্রামের এক লোককে সাথে নিয়ে স্থানীয় থানায় যায় গুরতেজ আন্টির নিখোঁজ ডায়েরি করতে।
কিন্তু থানায় গিয়ে দেখেন অদ্ভুত এক দৃশ্য। সেখানে তখন থানার ইন্সপেক্টরের বার্থডে পার্টি চলছে, কেক কাটা হচ্ছে। ইন্সপেক্টর যখন তার কেবিনে ঢোকেন, জাসওয়ান্ত তার সামনে রিপোর্ট জমা দিতে চান। এক কনস্টেবল জাসওয়ান্তকে কেক অফার করলে জাসওয়ান্ত তা ভদ্রভাবে প্রত্যাখ্যান করেন। ইন্সপেক্টর তখন উপহাস করে বলেন, আমাদের কেকটা মুখে দিলেই তো আমরা আপনার রিপোর্টটা লিখে দিতাম। পুলিশের এই চরম অপেশাদারিত্ব আর অবহেলা দেখে জাসওয়ান্ত সিংহ সেখান থেকে সোজা চলে যান শহরের বড় সরকারি হাসপাতালে। হাসপাতালের রিসিপশনে গুর্তেজানটির নাম জিজ্ঞেস করলে তারা জানায় এই নামে কোনো পেশেন্ট এখানে ভর্তি নেই। জাসওয়ান্ত যখন বিভ্রান্ত হয়ে দাঁড়িয়েছিলেন, ঠিক তখনই তার চোখ পড়ে হাসপাতালের এক কোনায় থাকা মুর্দা ঘরে, অর্থাৎ মর্গ হাউসের বন্ধ দরজার দিকে। জাসওয়ান্ত চুপি চুপি সেই দরজা ঠেলে ভেতরে ঢুকে যান। বন্ধুরা, মর্গের ভেতরে দৃশ্য ছিল অত্যন্ত ভয়ঙ্কর। চারিদিকে সারি সারি বেনামি লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সেখানে এক নারী ডাক্তার লাশের ময়নাতদন্ত করছিলেন। জাসওয়ান্ত ডাক্তারকে জিজ্ঞাসা করেন, ম্যাডাম, এত এত বেওয়ারিশ লাশ এখানে কিভাবে এলো? এদেরকে কে নিয়ে এসেছে? ডাক্তার তখন চারপাশটা দেখে ফিসফিসিয়ে বলে, এখানে কে লাশ নিয়ে আসে তা এই শহরের সবাই জানে ভাই, কিন্তু পুলিশের ভয়ে কেউ মুখ খুলতে চায় না। জাসওয়ান্ত তখন গুর্তেজানটির ছবিটা ডাক্তারকে দেখান। ছবিটা দেখা মাত্রই ডাক্তারের চোখের মনে স্থির হয়ে যায়। তিনি স্তম্ভিত হয়ে যান। কিন্তু ঠিক তখনই এক কম্পাউন্ডার ডাক্তারকে ডাকতে আসায় ডাক্তার যাওয়ার আগে শুধু এটুকুই বলে যান, এই মহিলাকে আপনি এখানে পাবেন না, অন্য কোথাও খুঁজুন। হাসপাতাল থেকে বের হয়ে জাসওয়ান্তের দেখা হয় তার বন্ধু সতনাম সিংহর সাথে। সতনামকে গুর্তেজানটির ছবি দেখাতেই সতনাম ভয় পেয়ে যায় এবং বলে, জাসওয়ান্ত, তুমি এই মহিলাকে খোঁজা বন্ধ করো, সোজা নিজের বাড়ি ফিরে যাও, এই ঝামেলায় জড়িও না। জাসওয়ান্ত যখন কারণ জানতে চান, সতনাম কোনো স্পষ্ট জবাব না দিয়ে তাকে এই কেস থেকে দূরে থাকার কড়া হুঁশিয়ারি দেয়। কিন্তু জাসওয়ান্ত দমে যাওয়ার পাত্র নন। তিনি খুঁজতে খুঁজতে শহরের প্রধান শ্মশান ঘাটে গিয়ে পৌঁছান। শ্মশানের ডোম বা কেয়ারটেকার জাসওয়ান্তকে বলে, ভাই, এখানে প্রতিদিন লরি ভরে ভরে বেনামি লাশ আসে, এই লাশের পাহাড়ে কাকে খুঁজবেন? জাসওয়ান্ত জিজ্ঞাসা করেন, তাহলে এই লাশগুলোর হিসাব রাখা হয় কিভাবে? ডোম জানায়, লাশ পোড়ানোর জন্য যেখান থেকে কাঠ কেনা হয় সেই কাঠের রসিদেই লাশের হিসাব থাকে। ডোম তখন জাসওয়ান্তের হাতে কাঠের কিছু পুরনো রসিদের বান্ডিল তুলে দেন। জাসওয়ান্ত যখন সেই রসিদগুলো মেলাতে শুরু করেন, তখন তার পুরো শরীর যেন অবশ হয়ে আসে, কারণ সেই তালিকায় তিনি গুর্তেজানটির নাম পেয়ে যান। আর নামের পাশে বড় বড় অক্ষরে লেখা ছিল বেওয়ারিশ লাশ, অর্থাৎ অজ্ঞাত পরিচয়ের দেহ, অর্থাৎ অজ্ঞাত পরিচয় লাশ। জাসওয়ান্ত বুঝতে পারেন এটা কোনো সাধারণ মৃত্যু নয়। পুলিশ গুর্তেজানটিকে ফেক এনকাউন্টারে মেরে লাওয়ারিশ বানিয়ে পুড়িয়ে দিয়েছে। এই শকিং সত্য জানার পর জাসওয়ান্ত সরাসরি সতনামের কাছে যান এবং তাকে একটি নির্জন পুকুর পাড়ে নিয়ে গিয়ে জেরা করেন। সতনাম তখন নিরুপায় হয়ে পুরো সত্যটা বলে দেয়। সতনাম জানায়, গুর্তেজানটি যখন তার ছেলের খোঁজে বারবার থানায় গিয়ে পুলিশকে ডিস্টার্ব করছিলেন, তখন পুলিশ অফিসাররা বিরক্ত হয়ে তাকে জিপে তুলে নেয়। আর সেই রাতে চলন্ত জিপে যে দুটি মহিলাকে ঠান্ডা মাথায় গুলি করা হয়েছিল, তাদের একজন ছিল গুর্তেজানটি। কিন্তু গুলি করার পর যখন তাদের হাসপাতালে আনা হয়, দেখা যায় আন্টির শ্বাস তখনও সচল ছিল। কিন্তু হিংস্র ইন্সপেক্টর প্রমোশনের লোভে আন্টিকে রাতেই শহর থেকে দূরে নিয়ে গিয়ে পুরোপুরি শেষ করে দেয় এবং হাসপাতালে বেওয়ারিশ ঘোষণা করে রাতারাতি শ্মশানে পুড়িয়ে ছাই করে দেয়। এই পৈশাচিক সত্য শোনার পর জাসওয়ান্তের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তিনি বাড়ি ফিরে তার স্ত্রীকে সব জানান। পরের দিন সকালে জাসওয়ান্ত সিংহ সেই শ্মশানের রসিদের তালিকা নিয়ে একজন বড় আইনজীবীর কাছে যান। স্যার, এই একটা শ্মশানের লিস্টেই 600 জন নিখোঁজ মানুষের নাম আছে, যাদের পুলিশ বেওয়ারিশ বলে পুড়িয়ে দিয়েছে। আর এমন শ্মশান তো এই রাজ্যে আরও বহু আছে। আর যাদের নদী নালা আর পুকুরে ভাসিয়ে দেওয়া হয়েছে, তাদের তো কোনো হিসাবই নেই। উকিল তখন ফাইলে হাত দিয়ে বলেন, জাসওয়ান্ত, এটা অত্যন্ত সেন্সিটিভ এবং ডেঞ্জারাস ম্যাটার। তুমি এক কাজ করো, রাজ্যের বাকি সব শ্মশান আর কাঠের দোকান ঘেটে আরও নিখোঁজ মানুষের তালিকা আর প্রমাণ জোগাড় করো, তবেই আমরা কোর্টে স্ট্রং কেস ফাইল করতে পারবো। জাসওয়ান্ত সিং তখন নিজের জীবনের পরোয়া না করে দিনরাত এক করে রাজ্যের প্রতিটি শ্মশান ঘাট চষে বেড়াতে শুরু করেন। এমনকি এক রাতে যখন পুলিশ চুপি ছাড়ে একটি সরকারি ভ্যানে করে বেওয়ারিশ লাশ শ্মশানে পোড়াতে আসে, জাসওয়ান্ত ঝোপের আড়ালে লুকিয়ে থেকে ক্যামেরায় সেই সবের লাইভ ছবি তুলে নেন। এরপর তিনি নিখোঁজ হওয়া তরুণদের পরিবারগুলোর সাথে দেখা করে তাদের জানান যে তাদের সন্তানরা আসলে নিখোঁজ নয়, তাদেরকে পুলিশ এনকাউন্টারে মেরে ফেলেছে। এই সত্য জানার পর পুরো রাজ্যের ভুক্তভোগী পরিবারগুলো জাসওয়ান্তের ছায়াতলে এসে ঐক্যবদ্ধ হয় এবং তারা সবাই মিলে নিম্ন আদালতে মামলা ঠুকে দেয়। কিন্তু আফসোস, কোর্টের বিচারক পুলিশের চাপে কোনো কড়া অ্যাকশন নিতে অস্বীকৃতি জানায়। এদিকে আদালতের এই মামলার খবর পৌঁছে যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আইপিএস অফিসার বিট্রার কানে। মুখ্যমন্ত্রী খবরের কাগজে এই নিউজ দেখে প্রচণ্ড ক্ষিপ্ত হন এবং বিট্রাকে জিজ্ঞাসা করেন, এই জাসওয়ান্ত সিংকে, যে আমাদের পুরো সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে,
বিটরা তখন অভয় দিয়ে বলে, স্যার আপনি একদম চিন্তা করবেন না, এই জসওয়ান্তকে কিভাবে লাইনে আনতে হয় তা আমার ভালো করেই জানা আছে। পরের দিনই জসওয়ান্তের বাড়ির সামনে 24 ঘন্টা পুলিশের কড়া পাহারা বসিয়ে দেওয়া হয়, যাতে জসওয়ান্তের সাথে কেউ দেখা করতে না পারে। আইপিএস বিটরা প্রেস কনফারেন্স ডেকে ঘোষণা করে, আমরা রাজ্যে 56 জন কুখ্যাত সন্ত্রাসীবাদীকে খতম করেছি। আর হিউম্যান রাইটসের নামে জসওয়ান্ত সিং যে দাবি করছেন তার সম্পূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা। যেসব ছেলে নিখোঁজ হয়েছে তারা আসলে কেউ মারা যায়নি, তারা সবাই অবৈধ উপায়ে ইউরোপ আর আমেরিকায় গিয়ে দিনমজুরের কাজ করছে। কিন্তু জসওয়ান্ত সিং দমে যাওয়ার বান্দা ছিলেন না। তিনি প্রকাশ্যে জনসভায় বিট্রার এই মিথ্যা দাবিকে চ্যালেঞ্জ করে বলেন, তারা যদি ইউরোপ আমেরিকাতে গিয়েই থাকবে তবে তাদের নাম ভিসা বা ইমিগ্রেশন লিস্টে নেই কেন? তাদের নাম কেন সরকারি শ্মশানের বেওয়ারিশ লাশের তালিকায় দেখা যায়? ক্ষমতা থাকলে আমার সাথে লাইভ ডিবেটে বসুন। এই খবর কাগজে ছাপা হতেই মিডিয়া বিট্রাকে চেপে ধরে। রাজস্থানের সীমানা দিয়ে নদীতে ভেসে আসা শত শত লাশের কথা জিজ্ঞাসা করলে সিএমও তড়িঘড়ি করে প্রেস মিট বন্ধ করে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে আইপিএস বিট্রা এই কেস ধামাচাপা দেওয়ার জন্য তরুণ এলাকায় এক জল্লাদ টাইপের নতুন এসপিকে অ্যাপয়েন্টমেন্ট করে, যার নাম ছিল সুরজিৎ সুগ্গা। সুগ্গার হাতে পাওয়ার আসতেই গ্রামে পুলিশের অত্যাচার দ্বিগুণ হয়ে যায়। ঠিক তখনই জসওয়ান্ত সিংয়ের কাছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এজেন্সি এবং ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশন থেকে কানাডায় যাওয়ার একটা জরুরি আমন্ত্রণ আসে। জসওয়ান্ত আর এক মুহূর্ত দেরি না করে সরাসরি কানাডায় পৌঁছে যান এবং আন্তর্জাতিক মঞ্চে পাঞ্জাব পুলিশের এই বর্বরতা ও গণহত্যার কালো ইতিহাস লাইভ ডকুমেন্ট সহ এক্সপোজ করে দেন। আন্তর্জাতিক মহলে এই খবর ছড়িয়ে পড়তেই দেশের সরকারের ওপর তীব্র কূটনৈতিক চাপ সৃষ্টি হয়। বেগতিক দেখে সরকার জসওয়ান্তের সুরক্ষার জন্য তার বাড়ির বাইরে সিকিউরিটি পাঠায়, কিন্তু জসওয়ান্ত সিং সেই সিকিউরিটি নিতে সাফ মানা করে দিয়ে বলেন, যেখানে আমার পুরো গ্রামের মানুষ প্রতিদিন মৃত্যুর ভয়ে কাঁপছে সেখানে আমি একা সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াবো, তা হতে পারে না। এক রাতে স্বয়ং লোকাল এমএলএ জসওয়ান্তকে ডেকে পাঠান, যেখানে এএসপি সুগ্গাও উপস্থিত ছিল। এমএলএ জসওয়ান্তকে ঠান্ডা গলায় হুমকি দিয়ে বলেন, জসওয়ান্ত, ঘরের কথা ঘরে থাকাই ভালো, তোমার ছোট্ট পরিবার নিজের বাচ্চার কথা ভাবো। জসওয়ান্ত তখন সিংহের মতো গর্জে উঠে বলেন, 1984 সালেও ঘরের কথা ঘরেই ছিল স্যার, কিন্তু আর না, এই পুরো গ্রামই আমার পরিবার। আপনারা শুধু আমার কথা ভাবছেন আর আমি ভাবছি সেই হাজারটা পরিবারের কথা যাদের সন্তানদের নামের পাশে আপনারা বেওয়ারিশ লিখে দিচ্ছেন। জসওয়ান্ত তাদের মুখের উপর ফাইল ছুঁয়ে দিয়ে চলে আসে। ওদিকে ক্ষিপ্ত এএসপি সুগ্গা জসওয়ান্তের বন্ধু সতনামের বাড়িতে মাঝরাতে হানা দেয়। সুগ্গা সতনামের সামনে দুজন বন্দীকে এনে ঠান্ডা মাথায় গুলি করে মারে এবং সতনামকে বলে, আমাদের ডিপার্টমেন্টেরই কেউ একজন জসওয়ান্তকে ভেতরে সব খবর এনে দিচ্ছে। সতনাম, জসওয়ান্ত তো তোমার বন্ধু, তুমি কি কিছু জানো? সতনামের বৃদ্ধামা তখন সুগ্গার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেন, বাবা, আমার ছেলেকে ছেড়ে দাও, ওর বউ প্রেগনেন্ট, আমাদের কোনো দোষ নেই। কিন্তু পাষণ্ড সুগ্গা একটু দয়া না দেখিয়ে সতনাম, তার গর্ভবতী স্ত্রী এবং তার বৃদ্ধামা সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। আর পরের দিন সকালে পুলিশ মিডিয়াতে খবর রটায় যে সতনামের পুরো পরিবার নাকি অস্ত্র চোরাচালান আর সন্ত্রাসবাদের সাথে যুক্ত ছিল, তাই এনকাউন্টারে মারা গেছে। বন্ধুর পুরো পরিবারের এই নৃশংস এনকাউন্টার দেখে জসওয়ান্ত সিংয়ের রক্ত গরম হয়ে যায়। তিনি প্রকাশ্যে জনসভায় দাঁড়িয়ে বলেন, বিগত 3 মাস ধরে আমি শান্তিপূর্ণ প্রতিবাদ করেছি, কিন্তু সরকার জবাব দেওয়ার বদলে আমাকে আর আমার পরিবারকে খুনের হুমকি দিচ্ছে। আজ এই মঞ্চে দাঁড়িয়ে বলে যাচ্ছি, ভবিষ্যতে যদি আমার বা আমার পরিবারের কোনো ক্ষতি হয় তবে তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে এই রাজ্যের পুলিশ ডিপার্টমেন্ট। এরই মধ্যে একটি শকিং ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রীর কনভয়ে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়, যেখানে মুখ্যমন্ত্রী মারা যান। আসলে সতনামের বাড়ির এক কনস্টেবল যে বেঁচে গিয়েছিল সেই প্রতিশোধ নিতে এই ব্লাস্ট করেছিল, কিন্তু আইপিএস বিটটা এই ব্লাস্টের সমস্ত দায় জসওয়ান্তের আন্দোলনের উপর চাপানোর চেষ্টা করে। পরের দিন সকালবেলা জসওয়ান্ত সিং যখন তার বাড়ির সামনে দাঁড়িয়ে নিজের গাড়িটি পরিষ্কার করছিলেন আর তার স্ত্রী তাদের সন্তানকে স্কুলে নিয়ে গিয়েছিলেন, ঠিক তখনই সেখানে এসে থামে একটি লাল রঙের ওমনি ভ্যান। গাড়ি থেকে কয়েকজন সাদা পোশাকের পুলিশ নেমে চোখের পলকে জসওয়ান্ত সিংকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয়। জসওয়ান্তের এক প্রতিবেশী সঞ্জীব এটা দেখে বাঁচাতে দৌড়ে এলেও ততক্ষণে গাড়িটা হাওয়া হয়ে যায়। জসওয়ান্ত সিংয়ের এই প্রকাশ্য অপহরণের পর পুরো রাজ্যে যেন আগুন জ্বলে ওঠে। সিবিআই তদন্তের দাবি তীব্র হতে থাকে। জসওয়ান্তের স্ত্রী সোজা দিল্লির সুপ্রিম কোর্টে গিয়ে পিটিশন ফাইল করেন। সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দেয়, আগামী 1 মাসের মধ্যে যদি লোকাল পুলিশ জসওয়ান্ত সিংকে খুঁজে বের করতে না পারে তবে এই কেসের দায়িত্ব সরাসরি সিবিআই এর হাতে তুলে দেওয়া হবে। দেখতে দেখতে 1 মাস কেটে গেলেও পুলিশ জসওয়ান্তের কোনো খোঁজ দিতে পারে না। অজ্ঞতা সুপ্রিম কোর্টের নির্দেশে এই কেসের দায়িত্ব নেয় সিবিআই, আর এই ইনভেস্টিগেশন দায়িত্ব পান সিবিআই এর সবচেয়ে কড়া অফিসার সমুন্দর সিংহ। সমুন্দর সিং চার্জ নিয়েই সরাসরি জসওয়ান্তের বাড়িতে যান এবং তার স্ত্রী জবানবন্দি নেন। স্ত্রী জানান, যেদিন জসওয়ান্ত নিখোঁজ হয় সেদিন গলির মোড়ে সাদা পোশাকে কিছু পুলিশ অফিসার জিপ নিয়ে দাঁড়িয়েছিল। আর 9:30টার সময় সঞ্জীব আমাকে ফোন করে জানায় যে জসওয়ান্তকে একটা লাল ওমনি ভ্যানে তুলে নেওয়া হয়েছে।
আমরা থানায় গেলেও পুলিশ কোনো ডায়েরি নেয়নি। সিবিআই অফিসার সমন্দর সিং এবার পুরো ঘটনার গভীরে নামেন। তিনি প্রথমে শ্মশানঘাট, তারপর হাসপাতাল এবং শেষে সেই লাল অমনি ভ্যানের মালিককে খুঁজে বের করেন। অমনি ভ্যানের মালিক স্বীকার করে যে স্যার, সেই দিন পুলিশ ডিপার্টমেন্টের লোকেরাই আমার গাড়িটা নিয়ে গিয়েছিল। সিবিআই তখন সেই অমনি ভ্যান চালানো ইন্সপেক্টর আর সাব ইন্সপেক্টরকে তাদের আত্মীয়ের বিয়ে বাড়ি থেকে টেনে হিঁচড়ে লকআপে নিয়ে আসে। কিন্তু পুলিশের এই অফিসাররা সিবিআইয়ের সামনে মুখ খুলতে অস্বীকৃতি জানায়। তখন সমুন্দর সিং কেহর সিং নামের এক কয়েদির সন্ধান পান, যাকে যশোয়ান্তের অপহরণের ঠিক পরদিন জেল থেকে ছাড়া হয়েছিল। কেহর সিং সিবিআইয়ের সামনে এক ভয়ঙ্কর সাক্ষ্য দিয়ে বলে, স্যার, 6 সেপ্টেম্বর রাতে আমি যখন কাং জেলখানায় কুঠুরিতে বন্দি ছিলাম, তখন আমার পাশের সেলে কোনো এক যশওয়ান্ত সিং নামের মানুষকে আনা হয়েছিল। পুলিশ অফিসাররা তাকে পশুর মতো পেটাচ্ছিল আর যশওয়ান্ত যন্ত্রণায় চিৎকার করছিল। মারধরের পর তারা যখন চলে যায়, তখন সেলের বাইরে পাহারায় থাকা এক গার্ডকে আমি দেখেছিলাম, যার চোখ দুটো ছিল একদম বিড়ালের মতো হালকা সবুজ রঙের। সিবিআই যখন এই কেসের 3 মূল সাক্ষীকে রেডি করে কোর্টের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই আইপিএস বিট্টা আর এএসপি সুগ্গার নির্দেশে সেই 3 সাক্ষীকে রাতারাতি ফেক এনকাউন্টারে খুন করে দেওয়া হয়। এমনকি যশওয়ান্তের প্রতিবেশীদের বাড়িগুলোতেও তালা ঝুলিয়ে দেওয়া হয়। কোর্টের শুনানির দিন সিবিআইয়ের হাতে কোনো সাক্ষী অবশিষ্ট থাকে না, কিন্তু সিবিআই এর আইনজীবী হাল ছাড়েন না। তিনি আদালতের সামনে পুলিশের প্রমোশনের ফাইল জমা দিয়ে বলেন, মাননীয় আদালত, এই তরণ থানার পুলিশ অফিসাররা মাত্র 10 মাসের মধ্যে সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হয়ে গেছেন। তারা এমনকি বীরত্ব দেখিয়েছেন যে এত দ্রুত প্রমোশন দেওয়া হলো। আসলে তারা যত বেশি নিরীহ মানুষকে মেরে বেওয়ারিশ বানিয়েছেন, সরকার তাদের বড় বড় প্রমোশন আর ক্যাশ রিওয়ার্ড দিয়েছে। কোর্ট তখন যশওয়ান্তের অপহরণে জড়িত সমস্ত পুলিশ অফিসারকে সাথে সাথে সাসপেন্ড করার অর্ডার দেয়। চারিদিক থেকে ফেসে গিয়ে এসপি সুগ্গা যখন পাগল প্রায় হয়ে আইপিএস বিটটাকে ফোন করে হেল্প চায়, বিটটা তার নিজের পিঠ বাঁচাতে সুগ্গাকে এড়িয়ে যায়। সুগ্গা হুমকি দেয়, আমি ডুবলে সবাইকে নিয়ে ডুববো। আর এর পরের দিন সকালবেলা সুগ্গার লাশ পাওয়া যায় রেল লাইনের ধারে। পাশে একটা সুসাইড নোট সাজিয়ে রাখা হয়েছিল। বিটটা মিডিয়াতে প্রচার করে যে সিবিআই আর হিউম্যান রাইটসের প্রেসারে সুগ্গা সুসাইড করেছে। কিন্তু সিবিআই অফিসার সমুন্দর সিং সুগ্গার জানাজায় গিয়ে ভিড়ের মধ্যে এক কনস্টেবলকে দেখতে পান, যার চোখ দুটো ছিল একদম হালকা সবুজ রঙের। হ্যাঁ বন্ধুরা, এই সেই কাং জেলের গার্ড কুলজিৎ। সিবিআই কুলজিৎকে 3rd ডিগ্রি দিয়ে কোর্টে সরকারি সাক্ষী হিসেবে দাঁড় করায়। কিন্তু প্রথম দিন কোর্টে এসে কুলজিৎ পুলিশের ভয়ে ভুল বদলে ফেলে এবং বলে, সিবিআই আমাকে জোর করে মিথ্যা সাক্ষী দিতে শিখিয়েছে। কোর্ট তখন রাগে সিবিআই অফিসার সমুন্দর সিংহকে এই কেস থেকে সাসপেন্ড করে দেয়। কিন্তু সেই রাতে কুলজিৎ যখন ঘুমাতে চায়, তার বিবেকের দংশন শুরু হয়। তার চোখের সামনে বারবার ভেসে ওঠে যশওয়ান্ত সিংয়ের সেই রক্তাক্ত অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন চেহারা। যশওয়ান্ত যেন তাকে বলছে, কুলজিৎ, আজ যদি তুমি সত্যিটা না বলো, তবে এই নরক কোনোদিন বন্ধ হবে না। পরের দিন সকালে কুলজিৎ নিজেই কেঁদে কোঁকড়াতে কোঁকড়াতে সিবিআই অফিসারের পায়ে গিয়ে পড়ে এবং বলে, স্যার, আমাকে মাফ করে দিন। এবার আমি কোর্টে দাঁড়িয়ে সব সত্যি বলবো, মরে গেলেও বলবো। পরের দিন ভরা আদালতে কুলজিৎ যশওয়ান্ত সিংয়ের শেষ মুহূর্তে সেই হাড়হিম করা কাহিনীর বর্ণনা দেয়। মাননীয় আদালত, 6 সেপ্টেম্বর রাতে যশওয়ান্ত সিংহকে কাং জেলে আনার পর এসপি সুগ্গা তার উপর অমানসিক টর্চার চালায়। তার নখ উপড়ে ফেলা হয়, হাত পা ভেঙে দেওয়া হয়। সুগ্গা তাকে বারবার বলছিল, তুই যদি এই 600 লাশের ফাইল পুড়িয়ে দিস, তবে তোকে জ্যান্ত ছেড়ে দেবো। কিন্তু যশওয়ান্ত সিং নিজের ভাঙা হাত উঁচিয়ে বলছিলেন, শরীরটা মরে গেলেও এই সত্য কোনোদিন মরবে না। অবশেষে দীপাবলির সেই পবিত্র রাতে এসপি সুগ্গা ঠান্ডা মাথায় যশওয়ান্ত সিংকে বুকে গুলি চালিয়ে তাকে হত্যা করে। আর তারপর আমাকে আদেশ দেয়, লাশটা নিয়ে সতলুজ ব্রিজের উপর থেকে নদীতে ফেলে দেয়। নদীর ক্ষুধার্ত মাছগুলো ওর মাংস খেয়ে পেট ভরুক, যেন দুনিয়াতে ওর কোনো অস্তিত্বই না থাকে। কুলজিতের এই জবানবন্দি শোনার পর এজলাসে বসা বিচারক থেকে শুরু করে উপস্থিত প্রতিটি মানুষের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। কোর্ট তখন সমস্ত প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে অপরাধী পুলিশ অফিসারদের যাবজ্জীবন কারাদণ্ড এবং ফাঁসির সাজা শোনায়। আর এভাবেই নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে যশওয়ান্ত সিং প্রমাণ করে যান যে ক্ষমতার অহংকারে আইনের রক্ষকরা যতই শক্তিশালী হোক না কেন, ঈশ্বরের দরবারে তাদের পাপের শাস্তি পেতেই হবে। আর এরই সাথে শেষ হয় এই রক্ত গরম করা এবং চোখ ভিজিয়ে দেওয়া সিনেমা সতলুজ। তো বন্ধুরা, সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি এই সিনেমার গল্প আর যশওয়ান্ত সিংয়ের এই মহান আত্মত্যাগ আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। একটা লাইক দিবেন আর এইরকম ধামাকা মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের দ্য ব্যাড স্পিরিট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।